আমার বড় যা যখন বিধবা হয়ে গেল তখন পরিবারের লোকজন সহ গ্রামের সবাই বলতে লাগলো যে এখনও তো সে যুবতী আছে, তাহলে ছোট দেবরের সাথে বিয়ে করিয়ে দেওয়া হোক। ছোট দেবরও রাজি হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরমশাই রেগে গিয়েছিল আর একদম রাজি হয়নি। আমার বড় যা সে শ্বশুরের ঘরে রোজ পায়ে মালিশ করতে যেত, আর যখন মালিশ করে আসতো তখন সে কাঁদতে থাকতো। একদিন আমি মাথায় ঘুমটা দিয়ে আমার বড় জায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি, আমার তো গায়ের রোম খাড়া হয়ে গেল। শ্বশুর অনুমান তো না যাবার আমার শ্বশুর আমার বড় যাকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকেছিল। সে বলতে লাগলো, আমার পায়ে তেল লাগিয়ে যাও। এটা শুনে আমার বড় যা অনিন্দার মুখ অসহায়তায় ভরে গেল। সে মাথা নিচু করে তার ঘরে চলে গেল। আমার শ্বশুরকে আমার প্রথম থেকেই খুব একটা ভালো লাগতো না। তার উপরে যে ধরনের ব্যবহার সে বড় যা অনিন্দার সাথে করত, তাতে তো তাকে আরও আমার ভালো লাগতো না। সে সারাদিন অথবা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরের মধ্যে রাখত, আর তাকে তো কেউ জিজ্ঞাসা করার মতো ছিল না। আমার জায়ের অবস্থা দেখে আমার মায়া হতো। তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য শ্বশুরমশাই ডাকত, আর আমার যা 2.5 ঘন্টা ঘরের বাইরে আসতো না। আর যখন বাইরে আসতো তখন সে কাঁদত। যখন আমি কারণ জিজ্ঞাসা করতাম সে কিছুই বলতো না। চোখের জল নিয়ে সে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে থাকতো আর নিজের ঘরে চলে যেত। যখনই আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেই দিকেই থাকতো। একবার আমি তাকে বললাম, বৌদি, আজ তোমাকে যেতে হবে না, আমি ওনার ঘরে যাচ্ছি। আমি আমার বড় জায়ের কথা একটাও শুনলাম না, আর তার সাদা চাদরের ঘোমটা মাথায় দিয়ে শ্বশুরের ঘরে চলে গেলাম। কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে আমার বড় যা ভেবে বলল, সেটা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কত কঠিন হয় বর ছাড়া জীবন কাটানো। সৃষ্টিকর্তা কারোর জন্য যেন এমন বাঁচে সময় না দেন, যেরকমটা আমার বড় যা অনিন্দা দেখেছিল। সে ছিল আমার বড় যা। যতক্ষণ তার বর বেঁচে ছিল ততক্ষণ তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়নি। সে সব সময় হাসত। অনিন্দার সাথে আমার শ্বশুরের আচরণ ছিল কঠোর, কিন্তু রণজিৎ ভাইয়ের ভালোবাসার প্রভাব এই যে শ্বশুর শাশুড়ির আচরণ সে মুখ বুঝে সহ্য করত। কিন্তু এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, যে মানুষটাকে সে হারিয়ে ফেলেছিল, সেই আঘাতটা তার জন্য কম ছিল না। তার সাথে আবার আমার শ্বশুরমশাইয়ের অত্যাচার। রণজিৎ ভাইয়ের অসুখ আমাদের সবাইকে দুঃখী করে দিয়েছিল। আমার যা অনিন্দার খুশি তো চলেই গিয়েছিল। আমাদের ঘরে সেই সময় কার যে নজর লাগলো। যখন রণজিৎ ভাইয়ের ক্যান্সার হয়, সে 2 মাসের মধ্যেই চলে গেল, আর আমার জায়ের উপর তো যেন আকাশ ভেঙে পড়ল। আমি তাকে সামলাতে লাগলাম। একদিকে কান্নাকাটি করে আমার শাশুড়ির অবস্থা খারাপ। যুবক ছেলে 2.5 মাস ধরে তার সামনে গোড়ালি ঘষে ঘষে চোখের সামনে থেকেই হারিয়ে গেল। অন্যদিকে আমার জায়ের অবস্থাও ভালো ছিল না। অনেক কষ্টে তার হুঁশ ফিরিয়ে আনা হলো, কিন্তু সে রণজিৎ বলতে বলতে বারবার অজ্ঞান হয়ে যেত। আমাদের হাসি খুশির ঘরের ওপর কি জানি কার নজর পড়ে গিয়েছিল। আমার শাশুড়ি ছিল হার্টের রোগী। ছেলের চলে যাওয়া সে সহ্য করতে পারেনি। আমার শাশুড়ি রণজিৎ ভাইকে ভীষণ ভালোবাসত। রণজিৎ ভাইয়ের মৃত্যুর ঠিক 3 দিন পরে সেও মারা গেল। আমাদের ওপর তো যেন একের পর এক সমস্যার পাহাড় ভেঙে পড়ল। আমরা এই সমস্যার মধ্যে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার জায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। সে অঘরে বলতে থাকতো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কি করে তোমাকে ছাড়া বাঁচব। আমি সেই ঘরে একমাত্র বউ ছিলাম যে সেই ঘরটাকে সামলে রেখেছিলাম। আমার বেড়া ছিল 4 ভাই। আমার বর অরুণের থেকেও ছোট একটা ভাই ছিল, যার নাম সঞ্জয়। সে আমার বরের থেকে মাত্র কয়েক বছরের ছোট, আর বয়সে আমার থেকে আর অনিন্দার থেকে সে বড়। কেননা 4 ভাইয়ের মধ্যে মাত্র 11 মাসের পরেই তফাৎ ছিল। অনিন্দা বৌদি আর আমার বিয়ে একসাথেই হয়েছিল। আমাদের বিয়ের মাত্র 2.5 বছর হয়েছিল। আমার তো একটা ছেলেও ছিল, কিন্তু আমার জায়ের তখন বাচ্চা ছিল না। তার উপর এত বড় সমস্যা তার উপর ভেঙে পড়ল। রণজিৎ ভাই আর অনিন্দা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে, এজন্য তাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি ছিল। কিন্তু যে আঘাত অনিন্দা বৌদি পেয়েছিল সেটা আরও বেশি ছিল। একদিকে অনিন্দা বৌদির দুঃখ ছিল, অন্যদিকে আমার শ্বশুরের প্রথমে ছেলের দুঃখ, তারপর বউয়ের আঘাত। আমি কখনো সব কিছু দেখাশোনা করতাম, আর কখনো অনিন্দা বৌদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে বয়সে আমারই বয়সে ছিল, কিন্তু সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। 1.5 মাসের মধ্যে সে একেবারে কাহিল হয়ে গেল।
কিন্তু তারপর ধীরে ধীরে সবকিছুই ঠিক হতে লাগলো। মানুষ কষ্টের সাথে বোধহয় আস্তে বোঝাপড়া করেই নেয়। অনিন্দা বৌদিও এবার নিজেকে কিছুটা সামলাতে পারছিল। কিন্তু যখন রণজিৎ ভাইয়ের কথা মনে পড়ে তখনই সে আমাকে জড়িয়ে কাঁদতে থাকতো। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু চোখ তো জলে আমারও ভরে যায়। এটা এমন একটা দুঃখ, যার এই দুঃখ হয় একমাত্র সেই জানে যে এর ব্যথা কতটা। অনিন্দা বৌদির কষ্টময় কান্নার শব্দ আমাকে কখনো কখনো ছটফট করাতে বাধ্য করত। কলেজে 4 বছরের ভালোবাসার পর তার বিয়ে হয়েছিল রণজিৎ ভাইয়ের সাথে। কেননা আমার শ্বশুরমশাই এই বিয়েতে রাজি ছিলেন না। সে বলতো যে অন্য জাতের মেয়ে, এই জন্য আমার শ্বশুর সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না। কিন্তু রণজিৎ ভাই তার ভালোবাসায় ডুবে গিয়েছিল। সে অনিন্দা বৌদির থেকে দূরে থাকতে পারত না। আমি ওদেরই জাতের, সেই জন্য আমার বিয়ে আমার বরের সাথে পরিবারের ইচ্ছায় হয়েছিল। আর রণজিৎ ভাই তো জেদ করে অনিন্দা বৌদিকে বিয়ে করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান দিত। যেখানে অনিন্দা বৌদিকে সবসময় সে ঘুরে ঘুরে তাকাতো। তার খাওয়ার মধ্যে সে খুদ ধরত, আর তার মনে হতো যে অনিন্দা হয়তো কখনো ঘর বসাবে না, সে তার ছেলে নিয়ে আলাদা হয়ে যাবে। কিন্তু অনিন্দা বৌদি তার শ্বশুরের করা কথা শুনে কখনো কষ্ট পেত না। সে সবসময় হাসি মুখে থাকত আর বলতো বাবা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যেত। আমি অনিন্দা বৌদিকে বলতাম, ভালো তো তোমায় রণজিৎ ভাইও ভালোবাসত, তাহলে বাবা শুধু তোমায় কেন এরকম কথা শোনায়? কখনো কখনো অনিন্দা বৌদির চুপ থাকায় আমি রেগে যেতাম আর মনে মনে তার জন্য কষ্ট পেতাম। আমাকে অনিন্দা বৌদি বলেছিল সে রণজিৎ ভাইকে বলতো যে যদি তোমার পরিবার বিয়ের জন্য না মানে তো তুমি আমায় ভুলে যেও। কিন্তু রণজিৎ ভাই বলতো আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাব। অনিন্দা যখন এই কথাগুলো অনিন্দা বৌদির মনে পড়ে তখন সে যন্ত্রণায় কষ্ট পেয়ে কাঁদতো আর বলতে থাকতো, রণজিৎ আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে। সে তো বলতো যে তোমাকে ছাড়া আমি মরে যাব অনিন্দা, কিন্তু সে আমার থাকা সত্ত্বেও বাঁচতে পারল না কেন? তার কথায় তার যন্ত্রণা আর তার ছটফট করে কাঁদা আমারও হৃদয়কে যন্ত্রণায় মুচড়ে দিত। আমি তাকে অনেক বোঝাতাম যে সৃষ্টিকর্তার ইচ্ছের সামনে আমরা সবাই অসহায়। এরপর কিছুদিনের মধ্যে অনিন্দা বৌদি নিজেকে সামলে নিয়েছিল। আমার শ্বশুর বৌদিকে না তার বাড়ির বাইর সবাইকে হিংসে করত। বিয়ের পরেও সে রণজিৎ থেকে পরিষ্কার বারণ করে দিয়েছিল যে তোমার শ্বশুর বাড়ির লোকেদের আমার বাড়িতে আসার অধিকার নেই, আমি অনুমতি দেব না। এজন্য রণজিৎ নিজেই বৌদিকে তার বাবার বাড়িতে দেখা করাতে নিয়ে যেত, কিন্তু নিজের বাড়িতে কখনো তাদেরকে ডাকতো না। না জানি কেন শ্বশুরের কথা আমার ভালো লাগতো না। রণজিৎ ভাইয়ের মৃত্যুর পর অনিন্দা বৌদির বাড়ির লোকেরা এসেছিল, আর শাশুড়ির মারা যাওয়ার পরও বৌদিকে তারা নিয়ে যেতে এসেছিল। আমার বৌদি এখনও যুবতী এবং ভীষণ সুন্দরী, আর এখন তো তার কোনো বাচ্চাও হয়নি। কিন্তু যখন এই কথাটা আমার শ্বশুর জানতে পারল তখন আমাদের ঘরে একটা ঝড় বয়ে গেল। অনিন্দা বৌদির মা বাবাকে সে বলতে লাগলো, নিয়ে যাও নিজের মেয়েকে, তোমাদের মেয়ে অমঙ্গলকারী, আমার ছেলেকে খেয়ে নিল। আমার ছেলেকে ভালোবাসার নামে সে মেরে ফেলল, তাকে 4.5 বছর পর্যন্ত সে ফাঁসিয়ে রাখল, তারপর তার সাথে বিয়ে করল। এই মেয়ের ভালোবাসায় সে মরে গেল, আর এ আবার বিয়ে করবে আর নিজের ঘর সংসার বসাবে? আমার ছেলের নামে কি তোমাদের মেয়ে নিজের জীবন কাটিয়ে দেবে? কখনোই দেবে না। এদিকে অনিন্দা বৌদি রণজিৎ ভাইকে এখনো ভুলেনি পর্যন্ত, আর অন্যদিকে আমার শ্বশুর তাকে কথা শোনাতে কোনো সুযোগ ছাড়ত না। সে আমার শ্বশুরকে বলতে শুরু করে যে সে এখনও তার বরকে ভালোবাসে। সে কিভাবে এই বিষয়ে তাদের আশ্বস্ত করতে পারবে? আমার শ্বশুর তো তাকে কঠিন একটা শাস্তি দিয়ে দিল। সে বৌদিকে বলতে লাগলো, ঠিক আছে, রণজিতের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও তাহলে আমি তোমায় বিশ্বাস করব। আমার শ্বশুরের চিন্তার উপর আমাদের সবার ভীষণ আফসোস হয়, কিন্তু বৌদির মা বাবা বলতে লাগলো, তুমি নিজের জিনিসপত্র বোঝাও, আর এখানে তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাই তুমি এখানে আর থাকবে না। কিন্তু অনিন্দা বৌদি নিজের পরিবারের লোককে পরিষ্কার বারণ করে দিল। সে বলতে লাগলো, আমি পুরো জীবন রণজিতের নামে এই বাড়িতেই কাটিয়ে দেব, তাই তোমরা সবাই ফেরত চলে যাও। এই কথা শুনে অনিন্দা বৌদির এই সিদ্ধান্তে ভীষণ আফসোস হলো সবার, কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হলো। বৌদির বাড়ির লোকেরা দুঃখী হয়ে ফিরে গেল। আমি রাতে অরুণকে বললাম, ভালো তো শুধু অনিন্দা বৌদিই ভালোবাসেনি, আর রণজিৎ ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়িত্ব নয়। এটা তো বৌদির সঙ্গে অন্যায় হয়ে গেল। বাবা কেন এত বড় শাস্তি দিয়ে দিল? এক তো প্রথম থেকেই বৌদি এত দুঃখী, তার ওপর কেন সে রণজিৎ ভাইয়ের দুঃখ নিয়ে বেঁচে থাকবে? অরুণ বলতে লাগলো, কিছুদিন একটু অপেক্ষা করো, যখন বাবার মুখ ঠিক হবে তখন আমি কথা বলবো,
তাকে বোঝাবো যে এই সমস্ত কিছুই ভুল। কিন্তু এই সমস্ত অরুণের ভুল ধারণা ছিল। তার বাবা তো অন্য কিছুই ভাবছিল। যা কিছু বাবা বৌদির সাথে করেছিল সেগুলো অন্যায় ছিল। অনিন্দা বৌদি একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকত, আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে থাকত। আমি তাকে বারণ করলেও সে কিছুতেই বারণ শুনত না। সে বলতো আমার মনটাও একটু ভালো হবে, আর সে আমার ছেলেকেও নিজের কাছে রাখত। আর আমিও ভাবলাম চলো ঠিক আছে, এই বাহানায় কিছুটা তো সে ভালোই আছে, না হলে সব সময় সে রণজিৎ ভাইয়ের জন্য কাঁদতে থাকত। আমার শ্বশুর তো একদিন সীমানা ছাড়িয়ে গেল। আমরা সবাই সকালের জলখাবার খাচ্ছিলাম, তখন আমার শ্বশুর রেগে গিয়ে ঘরের বাইরে আসলো আর অনিন্দা বৌদিকে বলতে লাগলো, তুমি তো শুধু নিজের খাওয়া পড়ার পরোয়া করো, এটা তুমি জানো না যে আমি এখনো পর্যন্ত জলখাবার খাইনি? যাও গিয়ে আগে আমার জন্য জলখাবার নিয়ে আমার ঘরে এসো। এটা শুনে তো আমাদের সবার তার কথায় রাগ হলো। বাবার কথা শুনে সবাই রেগে গিয়ে লাল হয়ে গেল, কিন্তু সে বড় ছিল বলে আমরা কেউই তাকে কিছুই বলতে পারলাম না। অনিন্দা বৌদির ওঠার আগেই আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। আমি বৌদিকে বললাম, তুমি জলখাবার খাও বৌদি, বাবার জন্য জলখাবার আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু শ্বশুর পুরোপুরি বারণ করে দিল আর বলতে লাগলো, আজকের পর থেকে আমার সব কাজ অনিন্দাই করবে। সে বোধহয় বৌদিকে শাস্তি দিতে চাইছিল। অদ্ভুত মানুষ ছিল সে। যে মহিলাটা আগে থেকেই দুঃখের মধ্যে ডুবেছিল, সে কোথায় তাকে সহানুভূতি দেখাবে, ভালোবাসা দেবে, আর তার বদলে সেটাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। অনিন্দা বৌদি নিজের জলখাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল। শ্বশুরের জলখাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল, কিন্তু সে পুরো 1.5 ঘন্টা পরে বাইরে আসলো। আর সে বাইরে এসে কাঁদতে লাগলো। আমি যখন কারণ জিজ্ঞাসা করলাম, তখন সে কিছুই না বলে নিজের ঘরে চলে গেল। আমার মনে হলো শ্বশুর নিশ্চয়ই এই বেচারির বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। কিন্তু শ্বশুর যা কিছুই এই বেচারির সঙ্গে করছিল, সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও পারবে না। রাত্রের বাসন ধোয়ার দায়িত্ব অনিন্দা বৌদির ছিল। সকালবেলা জলখাবারের বাসন আর দুপুরের বাসনও তাকেই মাজতে হতো। একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম, তখন যা দেখলাম তা আমার নিজের চোখে বিশ্বাস করানো মুশকিল হয়ে গেল। আমার ছোট দেওয়ার সঞ্জয় অনিন্দা বৌদির হাত জবরদস্তি করে ধরেছিল, আর বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল। বৌদি বলতে লাগলো, সঞ্জয় আমার হাত ছাড়ো, এটা কি ধরনের অসভ্যতা? এই কথাগুলো আমি শুনলাম, তখন আমি রেগে গিয়ে রান্নাঘরে চলে আসলাম। ওই বেচারি স্বামী চলে গেছে বলে যেন সবাই তার সাথে যা খুশি ব্যবহার করার ছাড়পত্র পেয়ে গেছে। একদিকে শ্বশুর, যে কিনা যখন তখন বৌদির উপর চেঁচাতে থাকতো, আর অন্যদিকে আমার নিজের দেওর, সেও এমন ব্যবহার করছে। কিন্তু যেই আমি বৌদির হাত দেখলাম, আমার রাগ আরও বেড়ে গেল। বৌদির হাত থেকে রক্ত বেরোচ্ছিল, আর সামনে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়েছিল। আর সঞ্জয় তাকে এটাই বলছিল যে এতটা গভীরভাবে হাত কেটে গেছে, সে তার কাটা হাতে ব্যান্ডেজ করে দিতে চায়, কিন্তু বৌদি তাতে মানা করছে। আমাকে দেখে বৌদি কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সাধারণভাবেই সঞ্জয় এখানে দাঁড়িয়েছিল। আর সে আমাকে বলতে লাগলো, দেখুন না বৌদি, ইনি তো শুধু কাজ নিয়েই চিন্তা, নিজের চিন্তা একটু নেই। হাত থেকে এত গভীরভাবে কেটে রক্ত বেরোচ্ছে, আর ইনি হলেন যে এখনো বাসন ধোয়ার জন্যই চিন্তা করছে। সঞ্জয় খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে লাগলো। সঞ্জয় আমার আর অনিন্দা বৌদির চেয়ে বড় ছিল, কিন্তু সেই ছেলের মধ্যে সম্মান করার গুণটা ঠিকই ছিল। ওকে কখনো কোনো অন্যায় করতে আমি দেখিনি। আমি অনিন্দা বৌদিকে বললাম, কেন তুমি নিজের উপর অত্যাচার করো? কেন তুমি নিজের যত্ন নাও না? আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম, কিন্তু আমি খেয়াল করলাম যে সঞ্জয় একটু বেশি খেয়াল রাখত, আর সেই ব্যাপারটায় বৌদি একটু লজ্জা পেত। যেখানে সঞ্জয় থাকতো সেখান থেকে বৌদি চলে যেত। সঞ্জয়ের নজর আমার ঠিক লাগছিল না। প্রথমে তো সে সবসময় মাথা নিচু করে চলত, আর এখন তো সে বৌদিকে দেখতে লাগলো। কখনো আমার মনে হয় যে বৌদির উচিত ছিল তার মা বাবার সাথে চলে যাওয়া, আর কখনো আমার মনে হয় যে সঞ্জয়ের ব্যাপারে আমি একটু ভুল ভাবছি। কিন্তু একদিন আমার চোখ যা কিছু দেখল তা আমাকে সন্দেহের মধ্যেই ফেলে দিল। একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর অনিন্দা বৌদি ঘরের উঠানের সমস্ত গাছপালায় জল দিচ্ছিল। তার বাগান করার শখ ছিল। একসময় রণজিৎ ভাই বিভিন্ন রকমের ফুলের গাছ তাকে এনে দিত, আর আমাদের উঠান ফুলের বাগানে সেজে উঠেছিল। এখন আমি বৌদির সাথে মিলেমিশেই জলখাবার বানাই, আর বৌদির সাথে অনেক কথা বলি। না হলে তো সারাদিন আমার শ্বশুর তাকে বিরক্ত করে মারে। কয়েক ঘন্টা ধরে সে বৌদিকে নিজের কাছে বসিয়ে রাখত। আমি একদিন যখন বাইরে আসলাম, সামনে উঠানে নজর পড়ল, তখন আমার হৃদয়ে খুব জোরে একটা ধাক্কা লাগলো। অনিন্দা বৌদি সঞ্জয়ের মুখে খুব জোরে একটা থাপ্পড় মারল, আর তারপর তাকে বলতে লাগলো, তোমার লজ্জা করে না আমাকে এই সমস্ত বলতে? আমি তোমার দাদার বউ হই, এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। বৌদি ভীষণ রাগের মধ্যে ছিল। সঞ্জয় নিজের দিকে তাকিয়ে তার সামনেই দাঁড়িয়ে রইল। আমি একটু পিছনে গিয়ে সরে গেলাম আর লুকিয়ে গেলাম, কারণ দুজনেরই নজর আমার উপর পড়েনি। আমি ভাবলাম যে আমার সন্দেহটা ঠিকই ছিল, সঞ্জয়ের নজর বৌদির উপরে ঠিক ছিল না।
কিন্তু যখন সঞ্জয়ের কথা শুনলাম তখন সেটা আমার অনেক বেশি ভালো লাগলো। সে বলতে লাগলো, আমি তোমার সাথে তো কোনো রকম বাজে কিছু করিনি অনিন্দা। সঞ্জয় তাকে প্রথমে বৌদি বলতো, কখনো এরকম নাম ধরে ডাকতো না। তার মুখে নিজের নাম শুনে বৌদি রেগে গিয়ে বলল, চুপ করো সঞ্জয়, তুমি আমাকে বৌদি বলবে, আর খবরদার যদি আমার নাম ধরে আমাকে ডেকেছ তো। অনিন্দা বৌদির চোখ তো রাগে লাল হয়ে গিয়েছিল। সঞ্জয় বলতে লাগলো, তুমি আমার বৌদি তখন ছিলে যখন রণজিৎ ভাই বেঁচে ছিল। আমি তোমাকে সবসময় সম্মানের নজরেই তো এই দেখেছি, আর আজও শুধুমাত্র সম্মানের নজরেই দেখি। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব দুঃখ হয়, আমার বিবেক আমাকে দংশন করে। রণজিৎ ভাইয়ের জীবনে আমি তোমাকে সবসময় হাসতে দেখেছি, আনন্দ করতে দেখেছি। এই জন্য আমি চাই তুমি তোমার আগের জীবনের মতো এখনো এরকম হাসতে থাকো, আর হাসতে হাসতে জীবন কাটাও। আর এটা তোমার অধিকার, কিন্তু তুমি সেটা বোঝার জন্য রাজি হও না। তোমার সাথে তো কথা বলাই সময় নষ্ট করা। আমি অবশ্যই তোমার পরিবারের সাথে কথা বলবো অনিন্দা। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে। এটা বলে সঞ্জয় ওখান থেকে চলে গেল। আমার সঞ্জয়ের এই সিদ্ধান্ত ঠিকই বলে মনে হয়েছিল। অনিন্দা বৌদি সেখানেই দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রণজিৎ ভাইকে মনে করে বলতে লাগলো, রণজিৎ, তুমি আমাকে ছেড়ে কেন গেলে? তুমি যখন ছিলে সবাই আমাকে সম্মান দিত, আর তুমি এখন নেই, তাই সবার নজর বদলে গেছে আমার প্রতি। তুমি তো সারা জীবন আমার সাথে থাকার কথা দিয়েছিলে, তাহলে তুমি একা কেন চলে গেলে? আমাকেও নিজের সাথে কেন নিয়ে গেলে না? বৌদি কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিল, আর আমি তার পাশে এসে দাঁড়ালাম। আমি সব কথাই তো জানতাম, কিন্তু আমি এমন ভান করলাম যেন আমি কিছুই জানি না। যখন এই কথাটা আমি আমার বরকে বললাম, সে শুনে খুশি হয়ে গেল। সে বলল, সঞ্জয়ের এই সিদ্ধান্ত তো খুব ভালো, আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারটায় আপত্তি করবে না। আমিও অনিন্দা বৌদিকে সঞ্জয়ের জন্য রাজি করে নিয়েছিলাম, যখন কিনা সে রাজি হতে চাইছিল না। সে বলছিল, রণজিতের জায়গা আমি কাউকে দিতে পারবো না, তার উপর ওর বাবা তো আমাকে এই উল্টোপাল্টা বলতে থাকে। কিন্তু আমি তাকে বললাম, তুমি সব কিছু আমাদের উপর ছেড়ে দাও বৌদি, বাস তুমি শুধু বারণ করো না। আমাকে সে বলতে লাগলো, আমি বুঝতে পারছি না যে আমি কি করব আর কি করব না। ঠিক আছে, তুমি আমার বোনের মতো, যেটা তোমার ঠিক লাগে তুমি সেটাই করো। যখন এই কথাটা আমি সঞ্জয়কে বললাম, তখন সঞ্জয় ভীষণ খুশি হয়ে গেল। সে বলতে লাগলো, ধন্যবাদ বৌদি, না হলে সে তো নিজেকেই বরবাদ করে দেওয়ার কথা ভাবছিল। সঞ্জয় বলতে লাগলো, ব্যাস, বাবা কোনোভাবেই রাজি হয়ে যাক। কিন্তু আমরা কেউ জানতাম না যে সে এমন একটা কথা বলে দেবে যেটা শুনে আমাদের সবার হুঁশ উড়ে যাবে। অনিন্দা বৌদিকে বিয়ে করার জন্য সঞ্জয় নিজে শ্বশুরের সাথে কথা বলতে গেল, কিন্তু এটা শোনার পর সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, নিজের বিধবা বৌদিকে বিয়ে করা কোথাকার বুদ্ধিমানের কাজ? আমার তো প্রথম থেকেই ওই বাজে মেয়েটার উপর সন্দেহ ছিল যে ওর ছেলে ফাঁসানোর অভ্যেস আছে। প্রথমে রণজিৎকে নিজের জালে ফাঁসালো, তারপর যখন নিজেকে সামলাতে পারছে না, এখন সঞ্জয়ের উপর নিজের সৌন্দর্যের জাল ফেলা শুরু করলো। বাবার চিন্তার কথা শুনে আমার তার উপর আফসোস হলো। অনিন্দা বৌদিও এটাই বলতে লাগলো, আমি কাউকে বিয়ে করতে চাই না, না হলে আমার চরিত্রকে বাজেভাবে হবে। কিন্তু আমি তাকে বললাম, তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও বৌদি, বাবাকে আমরা সবাই রাজি করিয়ে নেব। কিন্তু আমার খুব দুঃখ হলো বাবার ছোট চিন্তা ভাবনায়। আমি আর আমার স্বামী তো কিছুই বলিনি, কিন্তু সঞ্জয় রেগে গেল। সে বলতে লাগলো, এরকম কথা ভাবতে আর বলতে তোমার লজ্জা করে না? আমি বৌদিকে বিয়ে করতে চেয়েছি, আমাকে কেউ এটা করতে বাধ্য করেনি, এবং তার চরিত্র আগেও ভালো ছিল আর এখনও ভালো আছে। এটা শোনার পর বাবা রেগে গিয়ে সঞ্জয়কে একটা চড় মারল, আর মুখ তুলে বলল, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার উপর ওই জঘন্য মেয়েটা জাদু করেছে কিছু না কিছু। আমি তোমাকে অন্য শহরে পাঠিয়ে দেব। ওই মেয়েটা অমঙ্গলকারী, ওই মেয়েটা অশুভ মেয়ে। ও প্রথমে আমার একটা ছেলেকে খেয়ে নিল, এরপর অন্য ছেলেকেও খেতে চাইছে, আর আমি এটা কখনো হতে দেব না। আমার শ্বশুরের উপর তো না জানি কিসের একটা জেদ চেপে গিয়েছিল। সে ধাক্কা দিয়ে সঞ্জয়কে ঘর থেকে বের করে দিল। তখনই অরুণ মাঝখানে এসে আটকাতে গেলে তাকেও সে ধাক্কা দিতে লাগলো। সে বলতে লাগলো, আমি কখনই এরকম হতে দেব না, আমাদের ঘরে তো তামাশা হচ্ছে জানো। অনিন্দা বৌদি ঘরে বসে সবকিছু শুনছিল, সেও বাইরে বেরিয়ে আসলো। সে বলতে লাগলো, আমি কাউকেই বিয়ে করতে চাই না, স্রষ্টার কৃপায় সমস্ত ঝামেলা বন্ধ করো। আমার শ্বশুর বোধহয় এটাই শুনতে চাইছিল, এর জন্য ওখানেই ঝগড়া শেষ করে দেওয়া হলো। এখন সঞ্জয় খুব উদাস আর চুপচাপ থাকতে লাগলো। এবার তো আমার শ্বশুর আরও বেড়ে গেল, অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। কখনো সে বলতে লাগলো, অনিন্দা তুমি আমার ঘরেই সারাদিন থাকবে। কখনো সে বলতো, আমার মাথায় তেল লাগিয়ে দাও।
আমার পায়ে তেল মালিশ করে দাও। ঘরের সমস্ত কিছু আমার শ্বশুরের হাতেই ছিল, এর জন্য কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। সঞ্জয়ের সামনে অনিন্দা বৌদি হাত জুড়ে বলতে লাগলো, স্রষ্টার কৃপায় আমার কাছ থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেবার অধিকার কেড়ে নিও না, আর তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। যখনই বৌদি শ্বশুরের ঘরে যেত তখন আমার সমস্ত ধ্যান সেদিকেই থাকতো। একবার আমি বললাম, বৌদি তুমি নয়, আজ আমি শ্বশুরের ঘরে যাব। আমি তাই করলাম, কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে বৌদি ভেবে করালো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর বলতে লাগলো, চলো এবার একটা পায়ে দাঁড়িয়ে যাও, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ একভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে সঞ্জয় আর সবার নজরে বাজে বানাতে চেয়েছি, যাতে সঞ্জয় তোমাকে বিয়ে করার চিন্তাভাবনা ছেড়ে দেয় আর সবাই তোমাকে বাজে ভাবতে থাকে। আর তাতে তুমি পুরো জীবন আমার রণজিতের নামে কাটিয়ে দিতে পারবে, কেননা তোমার জন্যই আমার ছেলে আমার এক ভাইজিকে বিয়ে করতে বারণ করে দিয়েছিল। আমার সেই ভাইজি রণজিৎকে ভীষণ ভালোবাসতো। রণজিৎ বারণ করেছিল বলে সে আত্মহত্যা করে নেয়, আর তার যে অভিশাপ সেটাও তোমার উপর লেগেছে। কিন্তু খারাপ তো আমার সাথেও হলো। আমি তোমার জন্য আমার ছেলেকে হারিয়ে ফেলেছি, এর জন্য তুমি অমঙ্গলকারী। আর আমার দ্বিতীয় ছেলেকেও তুমি মেরে ফেলবে। আমার শ্বশুরের মনের ভেতর এত নোংরা চিন্তা ভাবনা ছিল। সে নিজের ভাইজির মৃত্যুর প্রতিশোধ নিতে বৌদির সাথে এরকম ব্যবহার করত। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। এই রহস্যটা এবার আমার সামনে এসে গিয়েছিল। বৌদিকে এই জন্যই এত ক্লান্ত মনে হতো। আমার শ্বশুর তাকে এতদিন ধরে কত বড় শাস্তি দিয়ে আসছিল, আর তাকে সঞ্জয় আর আমাদের সবার নজরে ভুল প্রমাণ করতে চাইতো। কিন্তু এটাও সত্যি যে সম্মান আর মৃত্যু স্রষ্টার হাতে। যখন আমি সমস্ত কথা দুজন ভাইকে বলে দিলাম তখন সঞ্জয় নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নিল আর অনিন্দা বৌদিকে বিয়ে করে তাকে সেখানে নিয়ে গেল। প্রথমের দিকে আমার শ্বশুর অনেক চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু যখন সবকিছুই তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল তখন সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমার শ্বশুর আমার সাথেই থাকতো। সঞ্জয় অনিন্দা বৌদিকে ভীষণ ভালো রেখেছিল, কিন্তু সে আমাদের সাথে দেখা করতে এখানে একাই আসতো। তাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, তাদের একটা মিষ্টি মেয়েও হয়েছে। তাকে সে নিজের সাথে নিয়ে আসতো, আর সে নিজের দাদুকে রাজি করানোর চেষ্টা করত, আর নিজের তোঁতলা জিভে এসে বলতো, দাদুকেও কখনো অমঙ্গলকারী হয় না, জীবন আর মৃত্যু তো স্রষ্টার হাতে। আমার শ্বশুর এখন অনেক বদলে গেছে। নিজের নাতনিকে বুকে জড়িয়ে সে বলতে লাগলো, যে কথাটা আজ অবধি আমাকে কেউ বোঝাতে পারেনি সেটা আমার নাতনি আমায় বুঝিয়ে দিয়েছে।